ফাদার্স ডে, প্যারেন্টস ডে, ভ্যালেন্টাইন্স ডে, টিচার্স ডে, এগুলো সব তো অনেক রকমের স্পেশাল ডে। শিক্ষক দিবস যেমন, টিচার্স ডে। আচ্ছা, সারা বছর আমরা যাকে মনে করি না, যে সম্পর্কগুলো আমরা মনে রাখি না সারা বছর, একটা দিন আলাদা করে কেন রাখি বলুন তো? যে এই সম্পর্কটা সেদিনই শুধু স্পেশাল, বাকি সময় ভুলে যাব। আর তাও যদি আর্চিস যে ক্যালেন্ডার আমাদের না মনে করিয়ে দিত ঠিক সময় যে হ্যাঁ মনে করতে হবে সেই রিলেশনশিপটাকে, তাহলে কি আমরা ভুলে যেতাম? শঙ্খ ঘোষ বলেছেন যে কাল থেকে রোজই আমার জন্মদিন। আমার মনে হয় এটাই ঠিক অ্যাটিটিউড, আমাদের রোজই মনে করা উচিত। কারণ এই সম্পর্কগুলো জোর করা যায় না, এই মনে করাটা, এই সম্মান দেওয়াটা জোর করা যায় না, এগুলো মনের গভীর থেকে কোথাও একটা আসে। আমরা রোজগারের জীবনে ব্যস্ত, স্কুলের গণ্ডি পেরিয়ে গেলে কাজ কমবে প্রেশারে যখন আমরা ঢুকে যাই, তখন কি আমাদের ওই শিক্ষকের কথা মনে পড়ে যারা আমাদের শিখিয়েছেন ছোটবেলায়? হয়তো পড়ে। আমার একটা দিদি আছে, মুম্বাইতে স্কুলিং করেছে, কিন্তু এখন কাজের জন্য কলকাতায় থাকে। কিন্তু সে এখনো পর্যন্ত তার মুম্বাইয়ের স্কুলের টিচারের সঙ্গে সম্পর্ক রাখে। রেগুলারলি চিঠি লেখালেখি হয় দুজনেরই। আর সেই টিচারের বয়স এখন 90। দিদি যখনই মুম্বাইতে যান দেখা করেন। আমার মনে হয় এটাই কিন্তু সত্যিকারের রিলেশনশিপ, সত্যিকারের সম্মান দেখানোটা, তাই না? আপনি বলুন মুম্বাই আর কলকাতার দূরত্বটা কত? হাজার হাজার মাইল হবে। কিন্তু আমার দিদি আর তার শিক্ষকের মনের দূরত্বটা কিন্তু প্রায় নেই। আর এই যে রিলেশনশিপটা শিক্ষক এবং ছাত্রর, এটা কি টু ওয়ে রিলেশনশিপ নয়? যতটাই রেসপন্সিবিলিটি স্টুডেন্টের, ততটাই রেসপন্সিবিলিটি শিক্ষকের এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্যে। আমরা আদর্শ শিক্ষক যখন বলি তখন আমাদের কি মনে হয়? আগেকার দিনে যখন টিচাররা সারাদিন স্কুলে পড়িয়ে তারপরে বাড়ি গিয়ে খাতা দেখে অনেক সময় পরের দিনের লেসন তৈরি করতে, সেইটা কি সত্যিকারের আদর্শ শিক্ষক নয়? আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম, পুরনো স্টুডেন্টরা যখন আসতো এবং তারপর প্রণাম করতে যেত টিচারদের, টিচাররা অনেক সময় এক ঝলকে বলে দিত যে আরে এটা তো হোয়াটএভার বর্ণালী বা সো অ্যান্ড সো 88 না 89-এর ব্যাচ, অঙ্কেতে কাছে ছিল না। এতটাই মনে রাখতো তারা। নরেন মিত্রর একটা হেডমাস্টার বলে একটা গল্প আমি কিছুদিন আগে পড়লাম। সেখানে একটা ছাত্র, তার মাস্টার মশাই তার যখন অবসর হয়ে যায় তাকে একটা চাকরি দেয়, একটা ব্যাংকে, একটা ক্লেরিক্যাল চাকরি। এরপর কিছুদিন পরে যখন সেই স্টুডেন্ট বাড়ি ফিরছে, একদিন কাজ হয়ে গেছে, ফেরার পথে দেখে যে ছাদের উপরে একটা কোণায় লণ্ঠন দিয়ে সেই মাস্টার মশাই অফিসের বেয়ারাদের, পিয়নদের, সব আদিম মানুষের ইতিহাস বলছে। শিক্ষাদান এখনো কিন্তু থামেনি তার। এইভাবেই কিন্তু শিক্ষাদানের ধারা এগিয়ে চলে। আচ্ছা, এই রেসপন্সিবিলিটিটা মানে একটা সম্পর্কের, শিক্ষক, গার্ডিয়ান, স্টুডেন্টের, এই রেসপন্সিবিলিটি কার ওপরে? শুধু একজনের ওপরেই কি? না, আমার মনে হয় না। সেটা যতটাই শিক্ষকের ততটাই স্টুডেন্টের, ততটাই আপনার ততটাই আমার। তাহলে চলুন আজকে শিক্ষকদের কথা মনে করে আজকের নারী দেখি। সায়ন্তনী আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। নমস্কার। আমরা যতই জিন্স কিংবা বিদেশি পোশাক পরি না কেন, একটা ভারতীয় নারীকে কিন্তু শাড়িতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। তাই আমি ভাবলাম যে এইসব বিদেশি পোশাক নিয়ে তো অনেক কথা বলেছি, আজকে তো শাড়ি নিয়েই কথা বলা যাক না। তাই আমার সাথে আছে একজন ডিজাইনার যার নাম রূপম ব্যানার্জি। তার আগে আমি বলে দিই, ওনার যে বুটিকটার নাম ভীষণ অদ্ভুত অথচ খুবই সুন্দর। বুটিকটার নাম সোল, মানে আত্মা। আসুন ওনাকেই জিজ্ঞেস করে নিই এরকম অদ্ভুত নামটা উনি কেন রেখেছেন। রূপম, নমস্কার। আচ্ছা রূপম, সোল মানে আত্মা, সো আপনি হঠাৎ এরকম অন্যরকম একটা নাম কেন রাখলেন? ক্রিয়েটিভ প্রসেসটা এরকম একটা জিনিস যে মানুষের ভেতর থেকে আসে, তো ওই ব্যথাটা উনি সোল কথাটাই ওই ব্যথাটা প্রকট করতে পারে, সেই জন্য। হ্যাঁ, অ্যান্ড জীবনের এসেন্সটা লাইজ ইন দ্য সোল, সবকিছু আত্মার সাথেই রিলেটেড আছে। অ্যাবসলিউটলি। তো যতক্ষণ একটা কাপড় বা মানুষ অ্যাট বডি যার ভেতরে কোনো লাইফ নেই, ওটা তো একটা জাস্ট পিস অফ ফার্নিচারের মতন। তো সোলটা এসেন্স অফ লাইফ, সো এই জন্যে নামটা রাখা হয়েছে সোল, যে আমাদের ড্রেসিংয়েও ওই এসেন্সটা থাকতে হবে। আমরা তো সবাই আজকাল ভীষণভাবে জিন্স, আমি যেটা বলছিলাম ইন্ডো ওয়েস্টার্ন, অন্য ধরনের জামা কাপড় পরছি, তো আপনি হঠাৎ শাড়ি নিয়ে কেন এত কিছু করছেন? না, আমরা ইন্ডো ওয়েস্টার্নসও বানাই আর অনেক ওয়েস্টার্ন সিলুয়েটের জামা কাপড় বানাই,
কিন্তু শাড়িটা ভীষণ একটা ইন্টারেস্টিং পিস অফ গার্মেন্ট, কারণ ইটস আ ফ্ল্যাট পিস, মানে একটা ফ্ল্যাট পিস অফ কাপড় 5.5 মিটার্স, তাতে আপনি যা ইচ্ছে মানুষ করতে পারে, অ্যান্ড ক্রিয়েটিভিটি এর ম্যাক্সিমাম স্কোপ একটা শাড়ির ভেতরে থাকে। তাছাড়া তো যেটা আমি বললাম যে একটা নারীকে সবার থেকে বেশি সুন্দর শাড়িতেই লাগে। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, তো আপনি কি ধরনের শাড়ি, মানে কি ধরনের ম্যাটেরিয়াল বেশি ইউজ করেন? আমরা বেশিরভাগই ক্রেপ আর জর্জেটস ইউজ করি, আর তার সঙ্গে আমরা অনেক ভাগলপুরি সিল্কসও ইউজ করি। সব রকম মোটামুটি। হ্যাঁ। আর কি ধরনের কাজ বেশি আপনি করেন? আমরা বেসিক্যালি যে ইন্ডিয়ান আর্ট ফর্ম, যে যাই ফর্ম হোক, বাটিক হোক বা টাইন্ডাই হোক বা বান্নি হোক, ইন্ডিয়ান আর্ট ফর্মকে রেখে আমরা ওকে এস্থেটিকভাবে একটা গ্ল্যামারাস ওয়েস্টার্নাইজড লুক দিই। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস ওটা আমাদের ট্রেডমার্ক। আচ্ছা, তা আপনার মোটামুটি শাড়ির রেঞ্জগুলো কিরকম? 4,000 প্লাস। প্লাস কত অবধি যায় সেটা? সেটার কোনো লিমিট নেই, ডিপেন্ড করে ডিপেন্ড করে কাজেও আর ডিপেন্ড করে কাস্টমারের উপরেও। আর আমরা অনেকটা কাস্টম ডিজাইনিংও করি, যে একটা মানুষ যখন আসে ওদের ড্রেসিং হ্যাজ আ লট টু ডু উইথ পার্সোনালিটি, তো পার্সোনালিটিটা মাইন্ডে রেখে সেটার উপরে আমরা নির্ভর করে ডিজাইনটা করি। তো এই যে আমি দেখতে পাচ্ছি আপনার এই কালো শাড়িটা, এটা তো আমার মনে হয় জর্জেট না, এটা ক্রেপ। আচ্ছা, আমি ভীষণই বাজে, যাই হোক। না, তো এটার উপর আপনি মিরর ওয়ার্ক করেছেন। তো এটা আবার তো আমাদের বাঙালির কাজ না, এটা তো বাইরের কাজ। হ্যাঁ, কিন্তু এই দেখুন, এই ব্রোকেড, এই ক্রেপের উপরে আমরা ব্রোকেড ইউজ করেছি, তার সঙ্গে আমরা অ্যান্টিক ওয়ার্ক ইউজ করেছি, যেটা বেঙ্গলে স্টার্ট হয়েছিল, দিস দাপকা ওয়ার্ক। তার সঙ্গে আমরা মিরর্স দিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন এই একটা কাজের মধ্যে 4টে রকম ক্রিয়েটিভ প্রসেস আছে, যেটার জন্য জিনিসটা ইন্টারেস্টিং লাগে। আর ঠিক এটাও সেরকম না, মানে আমি দেখতে পাচ্ছি যেটা ইজ দ্য টিপিক্যাল গোটা ওয়ার্ক, ওই যে রাজস্থানের গোটা ওয়ার্কটা থাকে, তার সঙ্গে ওকে গ্ল্যামারাইজ করবার জন্য উইভ ইউজ সিকোয়েন্স। তো এখনো মানে ইটস নট দ্যাট টিপিক্যাল গোটা ওয়ার্কটা থাকে না, জিনিসটা একটু আলাদা লাগে। আচ্ছা, এখন তো আমরা তো জানি মানে একদম একটু পরে পুজো আসছে, তো পুজোর জন্য আপনি কি নতুন ধরনের কিছু করছেন অন্যরকম? আমরা ট্রেন্ডসগুলো তো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে এই সিজনে, যে কালার প্যালেটটা একটু মিডিয়াম, একটু সফট হয়েছে, আর ব্রাইট কালার্সে তো বেসিক্যালি ফেস্টিভ্যাল টাইমে ব্রাইট কালার্সে সবসময় ফোকাসটা থাকে। আচ্ছা রূপম, আপনি কি ব্লক এবং বাটিক দুরকমই করেন? হ্যাঁ, ইনফ্যাক্ট এখন তো বাটিক, আমরা ভাবছি যে বাটিকটাই কি একটা ট্রেন্ড করব, কারণ আমাদের বেঙ্গলের ফেমাস বাটিকটা কিরকম একটা লস্ট হয়ে গেছিলো, বা একটা কিরকম আপনি আবার ফিরিয়ে আনার চেষ্টা করুন। হ্যাঁ, এরম ভাবে যে একটা গ্ল্যামারাস সোসাইটি লেডি একটা বাটিকের শাড়ি পরে পার্টিতে যেতে পারে। আমি দেখতেই পাচ্ছি যে ভীষণ সুন্দর বাটিক, যেরকম এই শাড়িটা আছে, এটা দেখুন, এটা ফার্স্টলি এটা জর্জেটে করা, কাপড় আর কাপড় ইন ইটসেলফ বিকামস গ্ল্যামারাস। ওকে, তারপর আমরা একটা স্টানিং রকমের ডিজাইন দিয়েছি শাড়িতে, জাস্ট শুধু বর্ডার আছে, আঁচলে একটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট ভাবে একটা ফ্লাওয়ার আছে, তার সঙ্গে আপনার সিকোয়েন্স ওয়ার্ক হয়েছে, সো একদম ইভিনিং ককটেল পার্টি ওয়্যার হয়ে গেল। তার সঙ্গে আবার দেখুন আমরা ব্লাউজ যেটা দিয়েছি, এটা হচ্ছে রাজস্থানি বুন্দি ওয়ার্ক। মানে এটার সাথে এবার আপনি দেখছেন দিস ইজ বাটিক ফ্রম বেঙ্গল, এটা বাটিক বেঙ্গলের, আর এটা রাজস্থানের বুন্দি ওয়ার্কের ব্লাউজ, আর সিকোয়েন্স যেটা ইজ মানে লার্জলি বরোড ফ্রম দ্য ওয়েস্ট। হ্যাঁ, এখানে পুরো একটা ইন্টারন্যাশনাল, একটা গ্লোবাল অ্যাপিল জামাকে দেওয়া। আচ্ছা, আপনি তো একজন ভীষণ নামী ডিজাইনার, তো অ্যাজ এ ডিজাইনার আপনার সমাজের প্রতি কন্ট্রিবিউশনটা কি? ফরমোস্ট আমাদের কান্ট্রিতে, আমাদের দেশ এত রিচ আর্ট নিয়ে আর ক্রাফটস নিয়ে, যেটা ইজ সামথিং আমরা প্রাউডও আছি। আর আরেকটা কথা, যে মেকানাইজেশনের সঙ্গে ওইগুলো আমরা হারিয়েও দিতে পারি, সো ওটা একটা ধরে রাখা, আর জেনারেলি সোসাইটিকে আর মানে নর্মাল লোকেদের ওই আর্ট ফর্মটা এরমভাবে প্রেজেন্ট করা যে ওরা নিজে, হ্যাঁ, ইটস এ বিগ কন্ট্রিবিউশন। তাছাড়া আমরা এই যে আর্ট ফর্মগুলোকে বারবার রিক্রিয়েট করি, অন্য ফ্যাশনে প্রজেক্ট করি, তা সেই আমাদের দেশ এত রিচ আছে এই আর্ট ফর্মে, এটা যদি আমরা না করি তো ওইগুলো তো স্লোলি ডাই আউট করে যাবে। তো এর আপকিপটা একটা বিরাট বড় কন্ট্রিবিউশন, নট অনলি টু আওয়ার সোসাইটি, আই থিঙ্ক টু দ্য ওয়ার্ল্ড এট লার্জ।
মানে এরকম স্পিরিট যদি থাকে ভারতবর্ষের আর্ট কোনোদিনও হারাতে পারবে না। আপনার শাড়িগুলো দেখে ভীষণভাবে উৎফুল্ল হয়েছে, নিশ্চয়ই কিনতে চান। তার জন্য তো দিদি মানে রূপম তো তার নাম্বার তো দেবে। রূপম, একটু আপনার নাম্বারটা আমার দর্শককে একটু দিয়ে দেন। আমাদের নম্বর হচ্ছে 24761682 আর 24765493। পুজো আসছে, একটা রমরমে ব্যাপার, নতুন জামা কাপড় কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কোথা দিয়ে কিনবো, কি কিনবো, সমস্যার যেন কোনো শেষ নেই। আপনার সমস্যাগুলো সমাধান করার জন্যই তো আমি আছি। পুরোটা হয়তো বা সলভ করিনি, কিন্তু ইচ্ছে কিন্তু আছে। তার জন্য আপনাদের তো আমাকে একটু সাহায্য করতে হবে। আর সাহায্যটা কি? আমাকে চিঠি লিখুন, আমি অপেক্ষা করছি। ভালো থাকবেন। বাটিক ওয়ার্ক, আপনাদের সবার কাছে এই একটা না দুটো বাটিক শাড়ি তো আছেই। আমরা এতদিন কি জানতাম বাটিক সাধারণত হয় কটনের উপর, কিন্তু আজকাল একটা নতুন ট্রেন্ড উঠেছে। বাটিক কটন ছাড়াও অন্য ম্যাটেরিয়ালের উপরেও আজকাল হচ্ছে। বেশ একটা ডিজাইনের লুক দেয়, হালকা সিকোয়েন্স ওয়ার্কও হচ্ছে। ব্যাপারটা একটা নতুনত্ব এসে গেছে। ব্লক বাটিকও কিন্তু আজকাল হয়। পুজো তো আসছেই, স্টক তো বাড়াতেই হবে। চিন্তা করে কোনো লাভ নেই, চলে আসুন, যত চাই একসাথে কিনে নিন। তার আগে দামটা বলে দিই, এগুলোর দাম মোটামুটি 2500 টাকার মধ্যে। এইটাকে কিন্তু বলা হয় ব্লক বাটিক। আর এই নতুনত্ব আনার জন্য পাড়ে বসানো আছে হালকা সিকোয়েন্স। কম্বিনেশনটা কিন্তু ভালো, বাটিক প্লাস সিকোয়েন্স একটা চেঞ্জ লুক কিনে দেয়। আর আমরা সবাই চাই একটু ডিফারেন্ট দেখতে। এইটা দেখুন, এই কালারটা কিন্তু অন্যরকম। সাধারণত আমরা বাটিকে কিন্তু এই টাইপের টিঞ্জ মানে কালার পাই না। এখানে একটু জরির কাজও আছে, তার মানে ব্যাপারটা ভালোই দাঁড়াচ্ছে। জরি, সিকোয়েন্স, বাটিকের কাজ, অনেকগুলো কাজ একসাথে মেলানো হয়েছে, একটা ভ্যারাইটি এসে যায়। খালি খালি ঢেকুর উঠছে, ভাজাভুজি খেলেই অম্বল, বদহজম, সারাক্ষণ পেটে ব্যথা। চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বলল গলস্টোন। ব্যাস, অপারেশন। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। না, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। মানে আমি গলস্টোন সরাতে পারবো না। আমরা আজকে এসেছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে ডক্টর পূর্ণেন্দু রায়ের কাছে, ল্যাপ্রোস্কোপিক সার্জন। নমস্কার ডক্টর রায়। নমস্কার। আচ্ছা ডক্টর রয়, এখন তো আকছাড়ি শোনা যাচ্ছে গলস্টোন, সবাই বলছে গলস্টোন হয়েছে, এই হয়েছে। এখন গলস্টোনটা কেন হয়? মানে মেয়েদের ক্ষেত্রে দেখছি এটা বেশি হচ্ছে, বেশি শোনা যাচ্ছে, কেন এটা? হ্যাঁ, প্রথমে যদি বোঝাতে হয় যে গলস্টোনটা কেন হয়, আমরা জানি যে লিভার থেকে পিত্তটা তৈরি হয়। আর পিত্তটা একটা বাইল ডাক্ট বা পিত্ত নালী দিয়ে এসে গল ব্লাডারে এসে জমা হয়। বেসিক্যালি এটা একটা রিজার্ভায়ার অর্গান। অনেকের ধারণা গল ব্লাডার বোধহয় পিত্ত তৈরি করে, তা না। এটা অনেকটা বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের মতন, যে জলটা ধরা থাকে, কিন্তু আসলে পিত্তটা আসে লিভারের থেকে। পিত্ত ব্যাপারটা একটা সলিউশন। এটার মধ্যে জলের সঙ্গে সংমিশ্রণ আছে কোলেস্টেরল, সোডিয়াম টরোকোলেট, গ্লাইকোলেট, পিগমেন্টস সব মিশিয়ে একটা। এতে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে সেটা থিতিয়ে পড়ে। যেমন ধরুন 1 গ্লাস জলে যদি 1 চামচ চিনি দেওয়া যায় গুলে যায়, যদি 2 চামচ নুন দেওয়া যায় গুলে যায়, কিন্তু 6 চামচ চিনি দিলে সেটা তলে সেটেল করে যায় আর সেইটা ক্রিস্টালাইজ করে স্টোন ফর্মেশন হয়। তো বেসিক্যালি পিত্তটা লিথোজেনিক হলে সেডিমেন্ট পড়ে ওই গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্মেশন হয়। আচ্ছা, কিন্তু সেটা আমরা বুঝবো কি করে? মানে নর্মাল মানুষ তো বুঝতে পারে না যে গলস্টোন হয়েছে কি হয়নি। সিমটমসগুলো কি কি? ইয়েস, এবার গলস্টোনের সিমটমসগুলো বোঝা যায়। সাধারণত অনেকে যেগুলো কমপ্লেন করে, যদি প্রচণ্ড ঢেকুর ওঠে, গ্যাস, ডিসপেপসিয়া, হজমের অসুবিধা হয়, অনেকের অ্যাসিডিটি কমপ্লেন করে। আর ফ্যাটি ফুড, কোনো ফ্রাইড ফিশ ফ্রাই বা আলু ভাজা, চিপ এইসব খাওয়ার পর কমপ্লেন করে যে প্রচণ্ড ব্যথা হয়, পেটের ডান দিকটায় ব্যথাটা বেশি হয়। তার কারণ ফ্যাট খেলে গল ব্লাডারটা কন্ট্র্যাক্ট করে এবং সেখানে স্টোন থাকলে ব্যথা হয়, এইটা হচ্ছে। আর এছাড়া এটা অনেক সময় কমপ্লিকেশনের দ্বারাও প্রেজেন্ট হতে পারে। হয়তো গলস্টোন রয়েছে, পেশেন্টের এমনি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গলস্টোন যদি স্লিপ করে পিত্ত নালীতে এসে আটকে যায় তখন অবস্ট্রাকশন হয়ে জন্ডিস হয়। আবার গলস্টোনটা যদি প্যানক্রিয়াসে ঢুকে যায় তখন প্যানক্রিয়াটাইটিস হয়। তার মানে জন্ডিস হিসাবে সিভিয়ার পেইন, জ্বর, ইনফেকশন যে কোনো কমপ্লিকেশন থেকে হতে পারে। আর আরেকটা যেটা খুবই ভয়াবহ, মানে আমি কাউকে ভয় পাওয়াতে চাই না,
বহুদিন গলস্টোন থাকলে গল ব্লাডারে ক্যান্সার হয়, এবং আমরা কিছু পেশেন্ট দেখি যারা অনেক বছর ধরে গল ব্লাডারে স্টোন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পেটে লাম্প নিয়ে এসছেন এবং প্রথম ডায়াগনোসিসেই আমরা দেখছি যে অলরেডি মাস হয়ে ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা, মানে গল ব্লাডার থেকে প্যানক্রিয়াটাইটিস, জন্ডিস বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? এগুলো কমপ্লিকেশনস গুলো হয়ে থাকে সাধারণত যদি ঠিক সময় মতো চিকিৎসা না করা হয়। তো আমরা চিকিৎসাটা মানে আমরা এরপরে স্টেপটা কি হয়? ধরুন আমার এরকম ঢেকুর উঠছে, পেটে যন্ত্রণা করছে, জেনারেলি তো আমরা এটাকে ইগনোর করি, অ্যাসিড হচ্ছে আমরা অ্যান্টাসিড খেয়ে নিলাম। সেটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে ইগনোর না করে সবকিছুরই কারণ মানে দেখা দরকার। যদি দেখা যায় এই সিমটমস হচ্ছে, তাহলে আইডিয়ালি হচ্ছে যেটা খুব সিম্পল ইনভেস্টিগেশন, আমরা চিকিৎসার কথা পরে, আগে ডায়াগনোসিস। আল্ট্রাসাউন্ড স্ক্যান খুব সিম্পল ব্যাপার, একদম মানে ব্যথা ব্যথি নেই, প্লেন সিম্পল আল্ট্রাসাউন্ড স্ক্যান করলেই গলস্টোন ধরা যায়। এবং গলস্টোন যখন ডায়াগনোসিস হয় তখন এটা থেকে নেক্সট স্টেপ কামস হচ্ছে চিকিৎসা স্টেপে আসা। চিকিৎসার মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদের যে এখনই কি চিকিৎসার প্রয়োজন আছে, নাকি ডাক্তারবাবু আমরা কতদিন ওয়েট করতে পারি, সামনে আমি যদি 2 মাস বাদে করি। বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা জানি যে গলস্টোন থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে, এবার কার কবে হবে এবং কখন হবে সেটা বলা সম্ভব না। অতএব যখন একটা অসুখ ধরা পড়ে তখন সেই অসুখের চিকিৎসা করাটা প্রয়োজন। আর চিকিৎসার মধ্যেই আগে যে সমস্ত প্রথমেই প্রশ্ন আছে, আচ্ছা কি ওষুধ দিয়ে বা মেডিকেলি কিছু করা যায় না, কেন শুধু শুধু সার্জারি না আসলেই একটা ভীতি আসে। তাহলে আপনি বলছেন সার্জারিটা মানে ক্ষেত্রে কি মাস্ট? মাস্ট মানে একটাই কারণ আমরা বলতে পারি, খুব এজেড পেশেন্ট যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের সিমটম খুব বেশি নেই, হয়তো একজন 85-year-old ম্যান আমার কাছে এসছে, তার গলস্টোন ডায়াগনোসিস হয়েছে, মেবি আমি তার সার্জারি সাজেস্ট করব না। কিন্তু যে ইয়াং পেশেন্ট যার অনেক লাইফ লিড করতে হবে, তার একদিন না একদিন কমপ্লিকেশন হবে এবং সেটা অপারেশন করে নেওয়াটাই বেটার। আর অপারেশন বলতে লোকের যে ভীতিটা আগে ছিল, হ্যাঁ অপারেশনের ব্যাপারে আমি একটু ইন্টারাপ্ট করছি। গলস্টোন অপারেশন নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি বলবো না, কনফিউশন আছে। যেমন কেউ কেউ বলছেন লাভকলি করো, কেউ কেউ বলছেন না কনভেনশনাল ওয়েতে একদম পুরো ওপেন করে সার্জারি করো। এই কনফিউশনটা ডক্টররা কি নিয়ে, মানে কেন, যদি ক্লিয়ারলি বলেন একটু। কনফিউশন সাধারণত যে কনফিউজড হতে চায় তার নিজের মাথায়, মেডিকেলি বা লিটারেচার ওয়াইজ এ ব্যাপারে কোনো কনফিউশন আজ আর নেই। কারণ সমস্ত টেক্সট বইতে এবং সমস্ত লিটারেচারে বলা হয়েছে যে গলস্টোনের চিকিৎসা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি বা ল্যাপকলি। তার কারণটা বুঝিয়ে দেখতে গেলেই বোঝা যায় যে আমি একটা সুন্দর উদাহরণ দিতে পারি। আমার পকেটে যদি একটা ছোট 4 আনা রাখা থাকে এবং পকেটটা সেলাই করা থাকে, আমায় 4 আনাটা ভেতর থেকে বের করতে হবে। দুটো পদ্ধতি, এক আমি কাঁচি দিয়ে পুরো পকেটটা কেটে ফালা করে ভেতরে হাতটা ঢুকিয়ে 4 আনাটা বের করলাম। 2 পকেটে ছোট্ট একটা ফুটো করে ভেতরে একটা চিমটে দিয়ে 4 আনাটা বের করলাম। এন্ড রেজাল্টটা কিন্তু একই, 4 আনাটা বাইরে এলো। ড্যামেজটা কোনটাতে বেশি হলো? ছুরি দিয়ে কেটে পুরোটা কেটে ফেলাটাই এই একই কনসেপ্টে কনভেনশনাল সার্জারিতে আগে যেটা আমরা পেট কেটে মাসল কেটে ভেতরে হাত দিয়ে টানাটানি করে দেখে অপারেশন করা হতো, তার বদলে আমরা এখন ছোট একটি নিডল ঢুকিয়ে পেটে গ্যাস দিয়ে ক্যামেরা এবং টেলিস্কোপের সাহায্যে সেই জিনিসটা ম্যাগনিফাইড ভাবে দেখতে পাই। সো সায়েন্টিফিক্যালি এটা অনেক বেশি অ্যাকিউরেট, তার কারণ এটা 10 to 20 টাইমস ম্যাগনিফাইড হয়, লাইট সোর্স ডিরেক্টলি থাকে এবং পুরো নিখুঁতলি অ্যাকিউরেটলি গলব্লাডারটি সেখানে ক্লিপ করে সম্পূর্ণ পাথর সমেত বের করে আনা হয়। আমাদের অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা ডাক্তারবাবু সব পাথরগুলো বেরোবে তো? যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মাল্টিপল স্টোনসের ক্ষেত্রে কতটা এটা এফেক্টিভ। বক্তব্য হচ্ছে যে গলব্লাডারে একটা স্টোন থাকুক বা 252 বা 338, ইট মেক্স নো ডিফারেন্স। তার কারণ হচ্ছে আমরা পুরো গলব্লাডারটি পাথর সমেত বের করে আনা হয়। আর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমি যদি এখানে একটি থলিতে 50টি আলু রাখি আর কাউকে যদি বলা হয় থলিটা শুদ্ধ নিয়ে যেতে হবে, তাহলে কি আলু রয়ে যাবে? আইডিয়াটা হচ্ছে আমরা কিন্তু একটা একটা করে স্টোন বের করি না, ওই পুরো থলিটা শুদ্ধ গলব্লাডার শুদ্ধ পুরোটা বের করা হয়। অতএব স্টোন বড় হোক বা ছোট হোক, একটা হোক বা 272টা হোক, তাতে কোনো তফাৎ হয় না। আর আরেকটা জিনিস অনেকে যেটা বলেন
যে আচ্ছা এই মাইক্রোসার্জারি বা ল্যাপকলি করতে গেলে এর সাথে যদি অন্য কোনো বা অ্যাপেন্ডিক্স থাকে সেগুলো নাকি করা যায় না। অ্যাডভান্টেজ ল্যাপ্রোস্কোপির হচ্ছে যে যেহেতু গল ব্লাডারটি উপরের পেটে আর অ্যাপেন্ডিক্স বা টিউব বা ইউটেরাস তল পেটে, কোনো ওপেন অপারেশনে উপর থেকে নিচে অবধি তো ফালা করে কাটা যায় না। তো কিন্তু আমরা যখন ক্যামেরা ঢোকাই একটি ছোট ছিদ্র দিয়ে, ক্যামেরাটা আমি যেদিকেই ঘোরাতে পারি সেই দিকটাই দেখতে পারি। অতএব আমরা দেখে নিতে পারি যে অ্যাপেন্ডিক্সটা ঠিক আছে না অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, পজিশনসগুলো জানতে পারি, ওভারিতে সিস্ট আছে কি নেই, বা ইউটেরাস কেমন আছে, বা স্প্লিন কেমন আছে, আমরা পুরোটা দেখতে পারি শুধু একটি ছোট ছিদ্রের ভেতর দিয়ে। তাতে অ্যাডভান্টেজ হয় কোনো পার্টিকুলার পেশেন্টের যদি গলস্টোন, অ্যাপেন্ডিক্স আর ওভেরিয়ান সিস্ট তিনটেই থাকে, তাহলে কিন্তু আমরা ওই ক্যামেরার সাহায্যেই অন্য ইনস্ট্রুমেন্ট পোর্টের সাহায্যে তিনটে অপারেশনই করা সম্ভব, উপর পেটে এবং তল পেটে পুরোটা না কেটে, যেটা কিনা ওপেন সার্জারিতে সম্ভব না। আর সেকেন্ড হচ্ছে ওপেন সার্জারিতে যেহেতু কাটতে হয়, মাসল সেলাই করতে হয়, ব্যথা বেশি হয়, পোস্ট অপারেটিভ পেইন কিলার বেশি লাগে, হসপিটাল স্টে বেশি হয়, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এবং হার্নিয়া হওয়ার চান্স বেশি। whereas ল্যাপ্রোস্কোপি বা ল্যাপকলিতে অ্যাডভান্টেজ হচ্ছে কসমেটিক্যালি বেটার, একটি আগলি স্কার তৈরি হয় না, রিকভারি কুইকার, সেই দিনকেই সন্ধ্যেবেলা সেদিনকেই হেঁটে ঘুরে টুরে বেড়াতে পারে, পরের দিন বাড়ি চলে যেতে পারে 24 আওয়ার্স, 7 দিনের মধ্যে কাজকর্ম করতে পারে, এবং অন্যান্য কমপ্লিকেশন রেট অনেক কম, এবং অ্যাডভান্টেজ এবং অন্যান্য অসুখ একসাথে হ্যান্ডেল করার সুবিধা অনেক বেশি থাকে। আচ্ছা, বুঝতে পারলেন তো ল্যাপকলির অ্যাডভান্টেজটা কি? কিন্তু তাও আমার একটা প্রশ্ন আছে ডক্টর রায়, আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা, ল্যাপকলি করার পর কি আবার স্টোন রিঅকার করতে পারে? এটা হচ্ছে সেই মানে না রহেগি বাঁশ তো না বাজেগি বাঁশরি টাইপের। যখন গল ব্লাডারটা বাদ দেওয়া হয়ে গেল, এখন আমি যদি কারোর কান কেটে অপারেশন করে বাদ দিয়ে দিই, সেই কানে কি আর ফুটো করা সম্ভব হবে? সেটাই তো নেই। স্টোন ফর্মেশন যেটা গল ব্লাডারে হয়, সেই গল ব্লাডারটি বাদ দেওয়া হয়ে গেলে তো আর স্টোন ফর্মেশন হবে না। অনেকের যে ডাউটটা থাকে 1 to 5% কেস অফ গল ব্লাডার স্টোন, যেটা আমি বলছিলাম, স্লিপ করে যদি পিত্ত নালীতে আসে, বাইল ডাক্টে যদি থাকে, সেই স্টোনটা যদি অপারেশনের আগে আলট্রাসাউন্ড বা অন্য কোনো টেস্টে ধরা না পড়ে, সেইটা যদি পরে কমপ্লিকেশনস প্রবলেম তৈরি করে, লোকে ভাবে যে আবার স্টোন হয়েছে। আবার স্টোন হতে পারে না, পিত্ত নালীতে স্টোন থাকতে পারে, কিন্তু সেই স্টোনটা ডিটেক্ট করার অনেক মেকানিজমস আছে। এমআরআই স্ক্যান এখন যেটা হচ্ছে এমআরসিপি বলা হয়, তাতে পিত্ত নালীটা বোঝা যায়। অথবা যদি আমাদের টেস্ট থেকে যদি ডাউট হয় যে পিত্তনালীটা চওড়া আছে বা অ্যালকালাইন ফসফেটেজ হাই আছে, তাহলে ইআরসিপি এন্ডোস্কোপি করে পিত্তনালী দেখা যায়, এবং তার সব দিক থেকে পুরো জিনিসটা অনেক সেফ। আচ্ছা ডক্টর রায়, যদি প্রেগন্যান্সির সময় কোনো মহিলার এই ডিটেকশন হয় যে তার গলস্টোন আছে, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম, কারণ আমরা বেশ কিছু পেশেন্ট এরকম পেয়েছি। যদি খুব বেশি সিমটমেটিক না হয়, যদি খুব কষ্ট না হয়, তাহলে আমরা হয়তো প্রেগন্যান্সি কন্টিনিউ করতে অ্যাডভাইস করব। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে অপারেশন করতে গেলে বেবির উপর একটা এফেক্ট হতে পারে, বা টার্মিনেশন প্রেগন্যান্সি হতে পারে, অথবা থার্ড ট্রাইমেস্টারে মানে লাস্টের দিকে হলে ইউটেরাস এত বড় হয়ে যায় যে পেটে জায়গা থাকে না, অপারেশন করতে অসুবিধা হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে খুব সেফলি ল্যাপ্রোস্কোপিক অপারেশন করা যায়। যে সমস্ত পেশেন্ট মানে অসহ্য ব্যথায় ভুগছে, বমি হচ্ছে, থাকতে পারছে না, আমরা এরকম বেশ কিছু পেশেন্ট মিড ট্রাইমেস্টারে ল্যাপ্রোস্কোপিক গল ব্লাডার অপারেশন করেছি। এটা জানানো যে এতে বেবির কোনো রকম ক্ষতি কিছু হয় না, এবং এদের পরে সাকসেসফুলি ডেলিভারি হয়। আর বেসিক্যালি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে ল্যাপ্রোস্কোপি অনেক সেফ প্রসিডিওর, এটা এখন খুব এস্টাবলিশড প্রসিডিওর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্ট্যাটিস্টিক্স আছে, আমাদের দেশে নেই। ওখানে বছরে 1 মিলিয়ন গল ব্লাডার অপারেশন হয়, আর 95% ল্যাপ্রোস্কোপিক্যালি হয়। বেসিক উদ্দেশ্য বলার হচ্ছে যে গলস্টোনটা খুব কমন ডিজিজ। এটা আমার একটু গ্যাস অম্বল হয় বলে ডাইজিন খেয়ে নেগলেক্ট করবেন না। তার কারণ হচ্ছে যার বিপদ হয় সেই বোঝে কি বিপদ। আর বিপদের কথা বলছি এই কারণ যে এখন ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি এত সেফ, এখন অ্যানাস্থেশিয়া এত সেফ,
এবং প্রতিদিন হাজার হাজার অপারেশন হচ্ছে, এর থেকে একটি কেস যদি না করে প্যানক্রিয়াটাইটিস হয় তখন কিন্তু খুব সিরিয়াস। শুনলেন তো গলস্টোন থেকে কী কী হতে পারে? জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, এমনকি ক্যান্সারও। সুতরাং গলস্টোন হলে একদম নেগলেক্ট করবেন না। তো গলস্টোন নিয়ে আলোচনা হওয়ার পর এবার একটু ফিট থাকতে হবে তো নাকি? চলুন ফিটনেস সেন্টারে যাওয়া যাক। তুমি যে আমার চিরদিনের সেই নারী। নমস্কার, এখন আমরা দেখাবো কিছু কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস যার মাধ্যমে আমাদের দেখা যায় মাসল ক্র্যাম্প, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই তিনটে ব্যথার উপশমের জন্যে যেসব স্ট্রেচিং ব্যায়াম আছে হালকা এবং ইজি, আপনারা সবাই কিন্তু করতে পারেন। তাহলে আমরা শুরু করি কিছু স্ট্রেচিং ব্যায়াম। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 8 7 6 5 4 3 2 change 1 2 3 4 5 6 7 8 8 7 6 5 আমি যখন পার্টিতে যাই না ভীষণভাবে স্ট্রেস যাই, মানে সে এক ফাটাফাটি ব্যাপার। পার্টিতে যাই, ভীষণ মজা করি, বাড়িতে যখন ফিরি এতটা এনার্জি লুজ আউট হয়ে যায়, মানে ক্লিনস করা তো দূরের ব্যাপার, বিছনায় যদি ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে আমি বাঁচি। এইভাবে না স্কিনের ভীষণ ক্ষতি হয়ে গেছে। তাই আপনাদের বলছি, ত্বক যত্নের সবার থেকে বড় চাবিকাঠি হচ্ছে ত্বকটাকে পরিষ্কার রাখা। এইটা আবার একটা টোটাল একটা রুটিনে হয়, সেটা আবার 3টে ধাপ আছে, যাকে বলা হয় ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। আর এই ব্যাপারে বলার জন্য আমার সাথে আছে বি বনিজের মৌসুমী মিত্র। মৌসুমী দি নমস্কার। নমস্কার। আচ্ছা মৌসুমী দি, আমাদের সবারই একটা কমন ধারণা আছে, আমরা যখন বাড়িতে ফেরত আসি ময়লাটা পরিষ্কার করার একটাই পদ্ধতি, একটু তুলো নিলাম, একটু ক্লিনজার নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি সত্যি অত সোজা নাকি তারপরে আরও অনেক কিছু করতে হয়? না, তারপরে আরও কতগুলো স্টেপ রয়েছে, যেমন টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এগুলো রয়েছে, কিন্তু ক্লিনিং জিনিসটাই আর একটু কিন্তু ভার্স। তার মধ্যে এক্সফলিয়েশন বা স্ক্রাবিং বলে একটা টাইপ রিলেটেড। সেই জিনিসটা কি, মানে এক্সফলিয়েশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তোমার ডেড সেলস রিমুভ করছি আমরা, যাতে নতুন কোষগুলো বেরোতে হেল্প পায়। সেটা আপনি আমাদের দেখাবেনই। হ্যাঁ। আর এখানে আমি জিজ্ঞেস করবো যে সিনথেটিক প্রোডাক্টস বাদ দিয়ে ঘরের মধ্যে নিশ্চয়ই ভালো কয়েকটা আমরা ময়শ্চারাইজার্স পেতেই পারি। হ্যাঁ, যেমন আজকে আমার কাছে যেটা রেডি রয়েছে সেটা হচ্ছে গিয়ে মধু, আর প্যাক হিসেবে রয়েছে মানে স্ক্রাবিং যেটা আমি ওকে করব সেটার জন্য রয়েছে একটা, ওর স্কিনটা আমার একটু ডাল লাগছে, তার জন্য আমি ক্লিনিং না করে স্ক্রাবিংটা করছি, গ্লোটা আরও বেশি আসবে। যেটাতে আমি নিয়েছি কাঁচা দুধ, তার সঙ্গে একটু সর, একটু ময়দা প্লাস অরেঞ্জ ডাস্ট, সেই টোটালটা দিয়ে আমি স্ক্রাব করব। আর তাহলে আপনি এখন আমায় দেখাচ্ছেন না, দেরি কিসের? আমরা তাড়াতাড়ি করে দেখে নিই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। প্রথমে আপনি বললেন যে আপনি স্ক্রাবিংটা, আমি স্ক্রাবিংটা করছি। হ্যাঁ, ওর স্কিনটা আমার একটু ডাল লাগছে, সেজন্য আমি ময়দা দুধ যেটা বললেন, ময়দা দুধ অরেঞ্জ স্ক্রাব সেটা দিয়ে রয়েছে। বেসনও তো অনেকে ব্যবহার করে। হ্যাঁ, বেসনও আমরা ইউজ করতে পারি, সেটা একটা সুন্দর প্যাক হয় যে আমরা বেসন দিয়ে সেটার সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে, অল্প একটুখানি কাঁচা হলুদ মিশিয়ে, আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এইটা সার্কুলার মুভমেন্টসে হচ্ছে না? হ্যাঁ, আদারওয়াইজ মানে যদি সার্কুলার মুভমেন্টস না করি তাহলে কি হচ্ছে? না, সার্কুলার মুভমেন্টে আমরা যদি না করি তাহলে এইটা মানে স্কিনের যতই আমি এগেনস্টে করব তত আমার স্কিনটা রাফ হয়ে যাওয়ার, ঝুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমি অনেক সময় মানে শুনেছি, আমি জানি না কতটা ঠিক, যে যাদের অয়েলি স্কিন তাদের দুধ এবং দুধের স্বর ব্যবহার করতে মানা করে। না, কাঁচা দুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে যেগুলো ডাবল টোন্ড মিল্ক হয়, সেটাতে একদম অয়েল থাকছে না, বা কাঁচা দুধ কিন্তু অতটা অয়েলি হয় না, সুতরাং সেটা কিন্তু অয়েলি স্কিনে না, অয়েলি স্কিনে আমরা ইউজ করতে পারি। কিন্তু মধু কি, মানে আমার ভীষণ অয়েলি স্কিন, আমি কি মধু ইউজ করতে পারবো? তুমি মধু ইউজ করতে পারবে। দেখো, মধু হচ্ছে ময়শ্চারাইজার, সুতরাং সমস্ত স্কিনেই কিন্তু মধুটা ইম্পর্টেন্ট। এবার যদি ড্রাই স্কিন হয় তাহলে একটু বেশি, নর্মাল স্কিন হলে একটু কম, অয়েলি স্কিন হলে আরো কম। আচ্ছা,
আচ্ছা মৌসুমী দি, অনেকে তো অ্যাস্ট্রিনজেন ব্যবহার করে, তো ওইটা আমরা কেন ব্যবহার করি? ওটা আমরা ইউজ করছি তার কারণ হচ্ছে গিয়ে অয়েলি স্কিন ওটা বেশি ভালো যায়, খুব ভালো অ্যান্টিসেপটিক, এবং অয়েলি স্কিনে একটা ওপেন পোরস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো সেটাকে ক্লোজ করতে অ্যাস্ট্রিনজেন্ট খুব ভালো হেল্প করে। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ টোনার। আচ্ছা, ওর যে ক্লিনিংটা আমরা করছি, স্ক্রাবিংটা হয়ে গেছে? হ্যাঁ, স্ক্রাবিংটা হয়ে গেছে। মোটামুটি কতক্ষণ অবধি আমরা করবো স্ক্রাবটা? 10 মিনিটের বেশি আমরা কখনোই করছি না, ঠিক আছে? আমরা এমনি ফেস ম্যাসাজ যেটা সেটা আমরা করতে পারি, বা ক্লিনিংটা আমরা ঠিক আছে করতে পারি খানিকক্ষণ, কিন্তু স্ক্রাবিংটা 5 to 10 মিনিট, যদি খুব ফাইন গ্র্যানিউলস হয় তাহলেই 10 মিনিট, একটু হার্ড হলে কিন্তু আরও অনেক কম। আচ্ছা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ওই মিক্স আপটা, মানে নিম পাতা, পুদিনা পাতা আর গোলাপ জলের একটা, মানে ওটারও জল, নিম পাতার জল, পুদিনা পাতার জল এবং গোলাপ জলের একটা 1:1। তুমি একটু চোখটা বন্ধ করো। টোন আপটা আমরা এরকমভাবে ওর মুখে ফ্লাশ করেও করতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কটনের মধ্যে টোনারটাকে নিয়ে তারপরে আলতো আলতো করে এরকমভাবে ড্যাব করে দিলাম। এবার এটাকে আমরা রেখে দিলাম, হ্যাঁ, এটাকে আমরা রেখে দিলাম 5 মিনিট মতো। তারপরে অটোমেটিক্যালি যেটা হবে যে এটা শুকিয়ে যাবে। যদি কিছুটা বাকি থাকে সেটা তুমি আবার কটন দিয়ে ওয়াইপ করে দিলে। এই হানির মধ্যে যেটা মিক্স করা আছে একটা ভিটামিন ই, সেটা এটা এরকম ক্যাপসুল ফর্মে হয়, সেটাকে আমি কাট আউট করে এর মধ্যে মিক্স করা রয়েছে, যার জন্য এটা আর আমি কাট আউট করছি। ভিটামিন ই স্কিনের পক্ষে ভীষণ ভালো, চুলের পক্ষে, স্কিনের পক্ষে এটা ভীষণভাবে রিজুভিনেট করতে স্কিনকে খুব ভালো হেল্প করে। সেটা আমরা খেতেও পারি? হ্যাঁ, অবভিয়াসলি খেতেও পারি। তো খাবোই, লাগালাম না। একটা জিনিস জানবে সায়ন্তনী, যে যতই আমরা যেগুলো বিউটি টক আমরা করি, তার সাথে সবার আগে কিন্তু ফুড হ্যাবিটটা আমাদের খেতে অবশ্যই হবে। এবার যেটা হয় না, একদিক দিয়ে পার্লারে যাচ্ছে, একদিক দিয়ে খুব জমে ফুচকা কাটলেট খেয়ে যাচ্ছে, তো কাজ হবেই না, কাজ কখনোই হবে না, মানে পয়সা নষ্টই হবে। হ্যাঁ, পয়সা নষ্ট হবে। আর একটা যেটা ব্যাপার, যে ধরো এবার কেউ কলা খেতে ভালোবাসে না, ঠিক আছে, কিন্তু তার কলাটা কিনে দিতে বা চুলে দিতে তো কোনো অসুবিধা নেই, সেইটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হেল্প করছে এই ফ্রুটস বা ভেজিটেবলস। এই ধরো মধুটা জেনারেলি আমাদের খাওয়া হচ্ছে না, বা আমরা খাই না, বাচ্চারাই জেনারেলি বেশি খায়, তো আমরা অবভিয়াসলি এটাকে স্কিনে করতেই পারি। এটাকে লাগিয়ে কতক্ষণ রাখতে হবে? এরকম ভাবে রেখে দেবো? আপনি কি ম্যাসাজ করবেন না জাস্ট রেখে দেবেন? না, এটা রেখে দেবো। মধুতে ম্যাসাজ করতে হয়? মধুতে ম্যাসাজ করলে যেটা হয় যে ঠিক খুব ভালো মতো এটাকে ম্যাসাজ করা যায় না। এবার এটাকে যদি তুমি একটু অন্যভাবে ময়শ্চারাইজটা ইউজ করো, মানে মধুর সঙ্গে ভিটামিন ই, বা যদি একটু লিকুইড করে একটু কাঁচা দুধ বা শর্ট মিক্স করে করো, তাহলে ওটা ময়শ্চারাইজ হচ্ছে, আবার সেটাকে তুমি ম্যাসাজও করতে পারো। অনেক তো ডিমের কুসুম ডিমটাকে ফাটিয়েও লাগায় মধুর সাথে। হ্যাঁ, সেটাও করতে পারো। সেটা যেটা হয় যে সেটা একটা গুড প্যাক হিসেবে ভালো কাজে আসছে। সেটা খুব একটা ময়শ্চারাইজ তো করছে, আমরা যে প্যাকগুলো ইউজ করি সেগুলো কিন্তু ময়শ্চারাইজও করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্কিনের নারিশমেন্টও দিচ্ছে। ময়শ্চারাইজারটাও স্কিনের নারিশমেন্ট দিচ্ছে। আমরা যে টোটাল সিস্টেমটা করছি পুরোটাই স্কিনের নারিশমেন্টের জন্য। আমরা এটাকে রেখে দিলাম, ধরো মধু এইটা 15 মিনিট আমরা রাখতে পারি, যদি হাতে কম সময় থাকে এর কম রাখলেও কাজ হবে। তারপরে আমরা এটাকে আবার ওয়াইপ অফ করে দিলাম খুব ঠান্ডা জলে কটন ভেজে। তারপর আর কিছু নেই, মানে স্টেপ শেষ, ক্লিনিং, ময়শ্চারাইজিং আর টোনিং হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, আর দিদি আপনি যে আমাদের এত ভালোভাবে দেখালেন, আমাদের দর্শকেরা মানে অবশ্যই আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা চায়, তো আপনি যদি প্লিজ ওদের একটু আপনার নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831347974, আর আমার পার্লারের অ্যাড্রেস হচ্ছে বেঙ্গল অম্বুজা হাউজিং কমপ্লেক্স, উন্নয়ন কমার্শিয়াল সেন্টার, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার 65, পার্লার নেম ইজ বি বনি, আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 24188942। তুলোর মধ্যে ক্লেনজার নিলেই কিন্তু স্কিনটা ক্লিন হয় না, সেই যে আমাদের ভুল ধারণাগুলো সেটা কিন্তু আজকে ক্লিন হয়ে গেল, মানে সেটা ক্লিনিং হয়ে গেল। টোনিংটা দিদি করে দিলেন, কারণ দিদি আমাদের অনেক হেল্পফুল টিপস দিল কীভাবে ময়শ্চারাইজিং এবং টোনিং এবং ক্লিনজিং করতে চান। লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং, আর আমাদের এই সেগমেন্টের লাস্ট স্টেপটা কি? অবশ্যই আমাদের লিখতে হবে। আপনাদের কোয়েরিজ লিখুন, আমাদের কাছ থেকে আরও অনেক প্রশ্নের উত্তর পান। মনে রাখবেন, আমরা মানে নারী আপনার পাশে সব সময় আছে।
পুজো তো এসে গেল, আর কদিন বাদেই পুজো। তা পুজোর সময় এখন নিশ্চয়ই আপনাদের বাড়িতে অনেক গেস্ট আসতে শুরু করেছে, তো তাদেরকে দুপুরবেলা কিছু স্পেশাল বা কিছু রিচ খাওয়ানোর জন্য কিছু একটা রেসিপি তো দরকার। সেই রকম একটা রেসিপি আজকে আমাদের চুমকিদি দেবেন। সেই রকম রেসিপি চাই? তা আমি আজকে যেরকম রেসিপিটা যেটা রেখেছি তো ওটা মোটামুটি আমার মনে হয় ওরকমভাবেই চলে যাবে। কি কি সেটা কি? সেটা হচ্ছে একটা কালি মির্চ মুগ। আচ্ছা, এই রান্নাটার বিশেষত্বটা হচ্ছে এটাতে কিন্তু লঙ্কার ব্যবহার নেই। কেন? কারণ যা ঝাল সেটা আপনারা পাবেন গোলমরিচ থেকে, নামটাই ওই জন্য কালি মির্চ মুগ। আচ্ছা, ওটা গোলমরিচ? গোলমরিচ, হ্যাঁ, সেই জন্য কালি মির্চ মুগ নাম দেওয়া হয়েছে। আচ্ছা, লাগছে ওতে বোনলেস চিকেন 500 গ্রাম মতো নিলেন, আমি তো একটা মোটামুটি আন্দাজ বলছি। আচ্ছা, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, এটা ভালো করে পিষে নেবেন। আর টক দই, নুন আন্দাজ মতো, কাজু বাদাম বাটা, আর সাজানোর জন্য একটু পেঁয়াজ আর টমেটো। আচ্ছা, প্রথমে মাংসটা কিন্তু আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। সাদা তেল কতটা? সাদা তেল আমি এখানে 3 বড় চামচ দিলাম, লাগলে পরে প্রয়োজন মতো আর একটু তেল দেওয়া যেতে পারে। তেলটা মোটামুটি গরম হতে কত সময় লাগবে? না, বেশিক্ষণ সময় লাগে না, আঁচ তো একদম মানে ফুল করা আছে। আচ্ছা, রান্নাটা কিন্তু খুব মানে ঝামেলা নেই, এগুলো যদি আগে থেকে জোগাড় করে রাখেন তাহলে কিন্তু একদম সময় লাগবে না। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতা, গরম মশলা গুঁড়ো, তেজপাতা দিয়ে একটু নাড়তে থাকুন। শুরুতেই একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। ও তো গরম মশলা তেজপাতা আছে। আচ্ছা, এবারেতে বাকি উপকরণগুলো দেবেন, খালি কাজু বাটা ছাড়া। এটা কি? পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, এটা আমি একটু নাড়বো। গরম মশলা পড়লো, তেজপাতা পড়লো, আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ছোট চামচ। আচ্ছা, এবারে হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে গোলমরিচ। আমি 2 ছোট চামচ গোলমরিচ দিলাম। টক দইটা একটু ফেটিয়ে নেবেন। কিন্তু বেশ একটু কালো কালো হয়ে এসছে। 3 টেবিল স্পুন দিলাম। আচ্ছা, এবারে আসল জিনিস, চিকেন। চিকেনের পিসগুলো দিয়ে দিন। চিনি চিনি দেওয়ার কোনো ব্যাপার না, এটা তো কালি মির্চ মুর্গ বলেইছি আমরা চিনি ব্যবহার করি না। এবার আমি নিয়ে নেব। আচ্ছা চুমকিদি, এই যে আমি এখন শিখছি আর কি, আপনাকে জিজ্ঞেস করে করে শিখছি, আস্তে আস্তে কত ভুল করছি। তো আপনি শুরুতে এরকম ভুল টুল করতেন? হ্যাঁ, অনেক অনেক। হয় নুন বেশি, নয় মাংস ভালো সেদ্ধ হলো না। আচ্ছা, আপনার যে এই রান্নার শখটা, সেটা কি কার থেকে? মা ঠাকুমাকে দেখে? কারুর দেখে নয়, আসল কথা কি আমি একদম রান্না পারতাম না জানো। লোককে হয়তো আমি ভাবলাম খুব ভালো একটা কিছু করে খাওয়ালাম, কিন্তু তারপরে সেটা একটা তারা খেয়ে হাসাহাসি শুরু করলো, তো সেটা একটা মোটামুটি চ্যালেঞ্জের মতো হয়ে গেছিলো যে এটা তো চলতে দেওয়া যেতে পারে না। এটা কতক্ষণ নাড়তে হবে? এটা কিন্তু একটু নাড়তে হবে, কারণ মোটামুটি মাংসটা তো আর অন্য কোনো ইয়েতে মানে ভাজা হয়নি বা কিছু করা হয়নি, বয়েল করা হয়নি। এটা এই গ্রেভিতে একটু ভালো করে না কষলে কত চট করে নরম হবে না। এটা তো 6-7 মিনিট মোটামুটি নাড়তেই হবে। গ্রেভি তো আমরা বেশিও রাখতে পারি, মানে ভাত দিয়ে খাবার জন্য। যখন তেলটা ছাড়ছে, কালারটা দেখে মনে হচ্ছে হয়েছে। তেলটা ছেড়েছে, অনেকটাই তেল ছেড়েছে। এবার কি জল দেওয়া হবে? একটুখানি জল। আচ্ছা, এবার কাজু বাটাটা দিয়ে দেবেন, জল দিয়ে কাজু বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। কাজু বাটাটা কতটা? এটা কিন্তু একটু বেশি দিলে ভালোই হয় কাজু বাটা। আমি যেমন ধরো মোটামুটি এই চামচে দিলাম, এই চামচে 4 চামচ হলো। এটা একটু বেশি দিলে ক্ষতি নেই, খালি একটু রিচ হবে এই আর কি।
আচ্ছা একটু ঢাকা দিয়ে দিলাম। কতক্ষণ রাখতে হবে? 7-8 মিনিট রাখতেই হবে। 7-8 মিনিট। চুমকি দিয়ে আমার মনে হয় 8 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে। এই দেখো খুব ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। একদম সবই টেনে নিয়েছে, ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে না? তাহলে মাংসটা একটু আপনারা দেখে নেবেন মাংসটা কতখানি সফট হলো। খুব ছোট ছোট করে পিসগুলো আছে, পিসগুলো করলে ভালো হয়, ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। বড় পিসও করতে পারেন, অসুবিধা কিছু নেই, সময় লাগবে একটু। আচ্ছা এবার আমি বন্ধ করে দিলাম। এটা তো আমার মনে হয় মোটামুটি ভাত দিয়ে খেতেই ভালো লাগে। এটা একেবারেই ভাত দিয়ে রান্না, খাওয়ার রান্না। ওটা এটা কি গার্নিশিং এর দরকার আছে? একটু পেঁয়াজের স্লাইস দিয়ে দিলে ভালো, সবকিছু গার্নিশ করে দিলে ভালোই হয়। এটাতে ওই জন্য বেশি কিছু গার্নিশিং এর ঝামেলা নেই, একটু কাঁচা পেঁয়াজ দেখতে পাচ্ছি আর টমেটো আছে দেখছি। আমি কিন্তু টেস্ট করার জন্য রেডি। দাঁড়াও আমাকে একটু গার্নিশ করে নিতে দাও, যদিও খুবই সাধারণ গার্নিশ এটাই। টমেটো পেঁয়াজ ছাড়াও তো আরো অনেক কিছু দেওয়া যায় চাইলে। ভীষণ ভালো হয়েছে, একদম দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার মতন। তবে এটা তো আমরা প্রথমে বলেছিলাম যে বাড়িতে অনেক অতিথি আসলে তাদের জন্য এই রিচ রান্নাটা খুব ভালো। বাড়িতে অতিথি আসলে তাকে এটা খাওয়ালে সে কিন্তু আর বাড়ি থেকে যাবে না। কালি মির্চ মুর্গ। উপকরণ: আধা কিলো বোনলেস চিকেন, 5 cm বর্গাকারে কাটা, 1 বড় চামচ তেল, 1 কাপ ঘন টক দই, 1টা বড় চামচ হালকাভাবে গুঁড়ো করা গোলমরিচ, 1 চামচ আদা রসুন বাটা, 8 চামচ গুঁড়ো গরম মশলা, 2 বড় চামচ কাজু বাদাম বাটা। পদ্ধতি: সমস্ত মশলা প্যানে ঢেলে তেল দিয়ে গরম করুন। এরপর অল্প সাঁতলে কাজু বাটা ছাড়া মুরগি আর অন্যান্য উপকরণ সব দিয়ে দিন। এবার কাজু বাদাম বাটাটা মিশিয়ে দিন। আরও 7 থেকে 8 মিনিট আঁচে রাখুন। গরম গরম পরিবেশন করুন। তাহলে আমার সাথে মানে মনামির সাথে আবার দেখা হবে। আজকে আসি। আর চুমকি দি, আমরা কিন্তু আপনাকে ছাড়ছি না। আপনাকে আমাদের শোতে মানে আমাদের রান্নাঘরে আবার আসতে হবে আর নতুন নতুন রান্না আমাদের শেখাতে হবে। কিন্তু আমারও খুব ভালো লাগবে এলে, আবার আমি আমার কিছু নতুন রান্না হয়তো দেখাতে পারবো আশা করি। অবশ্যই আসবেন আর আমরা অনেক অনেক ভালো নতুন